হ্যালো ভিউয়ার্স, অসিনজার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাসে অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC7 পেপারটি রয়েছে সুলতানি যুগের ইতিহাস, এই পেপারটির সাজেশন নিয়ে ডিসকাস করব এবং এর শর্ট সাজেশন, লং সাজেশন নিয়েও আলোচনা করব। তা আমরা দেখে নিই আমাদের সাজেশনে কি রয়েছে। দেখো, বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার CC7 সুলতানি যুগ পেপারটির নাম, এবং এই পেপারটির যে সাজেশন আছে 2023-24, এই সাজেশনে তোমাদের যে 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, তার জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, প্রশ্নমান 10 3টি করতে হবে। তার জন্য তোমরা করবে গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব বা দিল্লি সুলতানি সাম্রাজ্যের সংহতি সাধনে গিয়াসউদ্দিন বলবন কি অবদান রেখেছিলেন। এক কথায় গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব করতে হবে। এখন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আবার এই প্রশ্নটা না দিয়ে কিন্তু ইলতুৎমিশও দিতে পারে। তো তোমাদের এই ইলতুৎমিশও কিন্তু পাশাপাশি করে রাখা প্রয়োজন। তোমরা পড়ে গেলে বলবন, গিয়ে দেখলে দিল ইলতুৎমিশ। এই জন্য তোমরা গিয়াসউদ্দিন বলবনের পাশাপাশি তোমরা ইলতুৎমিশের প্রশ্নটিও কিন্তু অবশ্যই করে যাবে। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনা। মোহাম্মদ বিন তুগলক যে একাধিক পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনাগুলো নিয়ে প্রধান ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এখন মোহাম্মদ বিন তুগলকের এই জায়গায় মোহাম্মদ বিন তুগলক না দিয়ে অনেক সময় ফিরোজ শাহ তুগলকের সংস্কার দিতে পারে। তুগলক বংশের এই 2 সুলতানের থেকে একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে। এই জন্য তোমাদের করা উচিত হবে যে মোহাম্মদ বিন তুগলকের পাশাপাশি ফিরোজ শাহ তুগলকের প্রশ্নটিও কিন্তু তোমাদের দেখে যাওয়া উচিত। তাই এখানে তোমরা যদি 2টি প্রশ্নই করো, 2 আর 3 থেকে মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, দুটোর একটা কিন্তু তোমরা অবশ্যই পাবে। আবার এক দাগে গিয়াসউদ্দিন বলবন এবং ইলতুৎমিশ, সেখান থেকেও 2টো করলে এখান থেকেও একটা পেয়ে যাবে। এরপরে দেখো 4-এ রয়েছে ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য। এটা একটাই প্রশ্ন, সুলতানি যুগের অর্থনীতির উপরে রয়েছে এই প্রশ্নটি। এই প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইকতা ব্যবস্থা যেভাবেই দিক, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য দিতে পারে, ইকতা ব্যবস্থার বিবর্তন দিতে পারে। বিভিন্ন সুলতানের সময়ে ইকতা ব্যবস্থার ভিতরে যে পরিবর্তন আসে, যে চেঞ্জ আসে, সেই বিবর্তন আসতে পারে। একটাই উত্তর হবে ইকতা ব্যবস্থা। এখন 4-এর পরে 5 দাগে দেখো বিজয়নগরের আর্থ সামাজিক অবস্থা বিদেশিদের চোখে কেমন ছিল। এখন আগের বছর মানে 2022 সালে কিন্তু এখান থেকে একটা বড় প্রশ্ন পড়ে গেছে। এই যে বিজয়নগরের অর্থনীতিটাকে বলা হয় ন্যায়াঙ্কারা প্রথা। ন্যায়াঙ্কারা প্রথা কিন্তু আগের বছর পড়ে গেছে। এখন এই প্রশ্নটা তোমরা করলেও এটা কিন্তু নাও আসতে পারে পরীক্ষায়। এটা ইম্পর্টেন্ট ঠিকই, কিন্তু এই প্রশ্ন বিজয়নগর থেকে নাও দিতে পারে, কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব দিয়ে দিতে পারে। এই জন্য তোমরা বিজয়নগরটা দেখে যাবে। এরপরে দেখো 5-এর পরে আছে 6 সুলতানি স্থাপত্য। সুলতানি স্থাপত্যকে বলা হয় ইন্দো সারাসেনিক শিল্পরীতি। দেখো, সুলতানি যুগের সুলতানরা পারস্য বা ইরানের যে শাসানীয় বংশ ছিল তাদের অনুকরণ করতেন। তাদের অনুকরণের দরবারে আদব কায়দা চালু করেছিলেন বলবন। এছাড়া সেখানকার যে স্থাপত্য রীতি তাকেও অনুসরণ করেছিলেন। তাই এই জন্য সুলতানি যুগের স্থাপত্যকে বলা হয় ইন্দো সারাসেনিক শিল্পরীতি। এখন সেটা ধরে বা সেই ইন্দো সারাসেনিকে ধরে প্রশ্নটা আসতে পারে, তার মানেই কিন্তু সুলতানি যুগের স্থাপত্য। এবং সুলতানি যুগের স্থাপত্য তোমরা অবশ্যই করবে। পাশাপাশি তোমরা যে আরেকটি প্রশ্ন করবে সুলতানি সাম্রাজ্যের পতন, এই প্রশ্নটাও কিন্তু আসে। আগে পুরনো যখন সিলেবাসে ছিল তখন এই সুলতানি সাম্রাজ্যের পতনও কিন্তু পরীক্ষায় বারবার এসেছে। এই জন্য তোমরা সুলতানি স্থাপত্যের পাশাপাশি সুলতানি পতনটাও কিন্তু দেখে যাবে। এই দুটো থেকেও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো 7-এ আছে সুফিবাদের বৈশিষ্ট্য ও প্রভাব। আগের বছর 2022-এ এসছে ভক্তি আন্দোলন, এবার সুফি আন্দোলন আসবে। সুফি ভক্তির মধ্যে কিন্তু একটা আসে পরীক্ষায়। এই জন্য ভক্তিবাদ পড়ে গেলে আগের বছর পড়েছে, এই জন্য তোমরা এবার সুফিবাদ অবশ্যই করবে। শেষ প্রশ্নটা দেখে নাও, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি, বা বলতে পারে মূল্য বিপ্লব, বা বাজার দর বা মূল্য নিয়ন্ত্রণ নীতি। এক কথায় বাজার দর নিয়ন্ত্রণ নীতি, অর্থনৈতিক পরিকল্পনা। এখন অর্থনৈতিক পরিকল্পনা যখন বলবে তখন শুধুমাত্র বাজার দর কিন্তু লিখলে হবে না। আলাউদ্দিন খলজি যে কৃষি সংস্কার করেছিলেন, যে খুদ মুকদ্দম চৌধুরী দের উপরে যে তার পরীক্ষা নিরীক্ষাগুলো ছিল সেগুলো লিখতে হবে, আবার বাজার দর নিয়ন্ত্রণ লিখতে হবে। তাই অর্থনৈতিক সংস্কারের কথা বললে দুটোই লিখতে হবে, আবার বাজার দরের কথা বলে শুধুমাত্র বাজার দর লিখতে হবে। আগের বার 2022-এ আলাউদ্দিন খলজির কিন্তু সাম্রাজ্য বিস্তার নীতিটা এসেছে। এবার এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি।
এই 8টি প্রশ্ন আছে, এই 8টি প্রশ্ন হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো অনেক জায়গায় এখন বলা হচ্ছে যে 6টি প্রশ্ন দিলাম কি 5টি প্রশ্ন দিলাম ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু সেটা হচ্ছে টপ ইম্পর্টেন্ট ঠিকই, কিন্তু এটা তো রিস্কি। একটা প্রশ্ন তোমাদের মিস হতেই পারে, একটা প্রশ্ন মিস করা মানে এখানে 10 নম্বরের একটা প্রশ্ন কমে যাওয়া মানে পার্সেন্টেজ অনেকটা নেমে যাবে, তোমাদের অ্যাটেন্ড করতে পারবে না। এই জন্য রিস্ক নিতে গেলেও সেটা কিন্তু সঠিকভাবে জেনে শুনে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাই তোমরা একটু ভালো করে প্রস্তুতি নেবে, তার জন্য এই 8টি প্রশ্ন দেওয়া আছে। এই 8টি প্রশ্ন করলে আশা করা যায় 100% এখান থেকে তোমরা 3টি প্রশ্ন কিন্তু কমন পাবে। ঠিক আছে, তা দেখে নাও তোমাদের এই প্রশ্নগুলো একবার, প্রথম থেকে আবার রিপিট করছি। গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, দুটোর একটা আসতে পারে। মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, দুটোর একটা আসতে পারে। ইকতা ব্যবস্থা একটাই আসতে পারে। সুলতানি সাম্রাজ্যের স্থাপত্য বা সুলতানি সাম্রাজ্যের পতন, এই দুটো থেকে একটা আসতে পারে। সুফিবাদ একটাই আসতে পারে। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি একটাই আসতে পারে। এরপরে আমরা দেখবো 5 নম্বরের প্রশ্ন, এগুলো টিকা 4টি লিখতে হবে, 20 নম্বর। তার জন্য যেটা করবে তোমরা 40 চক্র, সিলেবাসের প্রথমেই রয়েছে কি 40 চক্র, যেটা ইলতুৎমিশ তৈরি করেন। তারপর রাজিয়া, ইলতুৎমিশের কন্যা সিংহাসনে বসে রাজিয়া কেন ব্যর্থ হয়, রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ কেন হয়, অল ওভার রাজিয়াকে নিয়ে একটা প্রশ্ন তোমাদের করতে হবে। মাহমুদ গাওয়ান, এই প্রশ্নটা কিন্তু আগে আসতো, এই প্রশ্নটাও তোমাদের এবার আসতে পারে। মাহমুদ গাওয়ান হলেন যে বাহমনি রাজ্যের কথা আমরা বলি, তার প্রধানমন্ত্রী ছিলেন এই মাহমুদ গাওয়ান। মাহমুদ গাওয়ান করবে। খলজি বিপ্লব 1290-তে, যে 94-তে যে খলজি বিপ্লবটা হয়, সেই খলজি বিপ্লবের যে গুরুত্ব, তার ভ্যালুটা কি, সেটা নিয়ে কিন্তু করতে হবে। তারপর দেখো 4-এ আছে বারানি, জিয়াউদ্দিন বারানি, সুলতানি যুগের যে প্রধান ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি, এবং মোহাম্মদ বিন তুগলকের সময় যে ইবন বতুতা এসেছিলেন, সেই ইবন বতুতা। এবং ইবন বতুতা এই নামটি না দিয়ে তোমাদেরকে ইবন বতুতা যে গ্রন্থটা লিখেছিলেন রাহেলা, সে রাহেলা দিতে পারে, যে রাহেলা গ্রন্থ সম্পর্কে ডিসকাস করো, তা সেখানে ইবন বতুতা লিখতে হবে। তো তোমরা এখানে দুটো প্রশ্নই করবে, বার্নি এবং ইবন বতুতা। এখানে একটা কথা বলে রাখি, সুলতানি যুগের আর এক ঐতিহাসিক আছেন কিন্তু আমির খসরু, হিন্দুস্তানের তোতাপাকি, এই আমির খসরু দিয়েও কিন্তু প্রশ্ন আসে, যে তোমরা আমির খসরু এই প্রশ্নটাও দেখবে। বার্নি, ইবন বতুতা এবং আমির খসরু, এখান থেকে জেনুইনলি একটা প্রশ্ন তোমরা কমন পাবে। 5-এ আছে পানিপথের প্রথম যুদ্ধের যে গুরুত্ব। 6-এ আছে সুলতানি যুগের নগরায়ন। 7-এ আছে বিজয়নগর ভার্সেস বাহুমনি, বিজয়নগর আর বাহুমনির যে বিরোধ, সেই বিরোধে ধর্মের কি ভূমিকা, অর্থনীতির কি ভূমিকা, এটা নিয়ে একটা প্রশ্ন। আবার এখানে বিজয়নগর বাহুমনির সাথে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটাকে 11 নম্বরে দেওয়া আছে, তালিকোটার যুদ্ধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই তালিকোটার যুদ্ধ, এটাও দিতে পারে। তারপরে 8-এ দেখো হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক অবস্থা। 9-এ আছে সুলতান ও অভিজাতদের মধ্যে কি সম্পর্ক, আগেরবার এসছে সুলতান এবং খলিফাদের মধ্যে কি সম্পর্ক, এবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট সুলতান ও অভিজাতদের মধ্যে কি সম্পর্ক ছিল। আর 10-এ রয়েছে চৈতন্যদেব ও নানক কবির। যেহেতু আগেরবার ভক্তিবাদ পড়েছে এবং ভক্তিবাদের এবার তোমাদের 10-এ আসছে না, তাই ভক্তিবাদের থেকে কিন্তু টিকা আসতে পারে। ভক্তিবাদের থেকে টিকা দুটো হতে পারে, একটা চৈতন্যদেব কবির নানক দিয়ে একটা প্রশ্ন দিতে পারে, আর ভক্তিবাদের যে প্রভাব বাংলার উপরে বলো, দেশের উপরে বলো, বা উত্তর ভারতে যে ভক্তি আন্দোলনের প্রভাবটা পড়েছিল, এই প্রভাবটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও, 40 চক্র, রাজিয়া, সুলতান মাহমুদ মানে মাহমুদ গাওয়ান, খলজি বিপ্লব, বার্নি, ইবন বতুতা, এখানে তোমরা আমির খসরু করবে। প্রথম পানিপথ, সুলতানি যুগের নগরায়ন, বিজয়নগর ভার্সেস বাহুমনির বিরোধ, তালিকোটার যুদ্ধ করবে, হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক অবস্থা, এবং সুলতান ও অভিজাতদের মধ্যে কি সম্পর্ক ছিল, এবং চৈতন্যদেব কবির ও নানকের কি অবস্থা। এই এখানে তোমাদের এই 10 থেকে 11টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা করলে এখান থেকে 4টি টিকা কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তোমরা শর্ট সাজেশন অবশ্যই ফলো করবে তোমরা নিজেদের মতো করে, কিন্তু তোমাদের উচিত যারা তোমরা ভালো রেজাল্ট করতে চাও, যারা কোনো রিস্ক নিতে চাও না, তারা কিন্তু এই কম্প্যাক্ট সাজেশনটা কিন্তু তোমরা ফলো করতে পারো। এখান থেকে তোমরা 100% কমন পাবে, কোনো প্রশ্ন স্লিপ করবে না। এই ছিল তোমাদের অল ওভার সাজেশন। তোমাদের বাকি যে পেপারগুলো রয়েছে, মানে সিসি 5, 6, সেই পেপারের এরকম সাজেশন আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা পারলে দেখে নিতে পারো। আর আমি প্রায় এই 3-4 মাস হতে চলেছে আমি নতুন চ্যানেলটা করেছি, এই জন্য তোমাদের শুরুতেই মানে সেমিস্টারের শুরুতেই আমি সেইভাবে তোমাদেরকে গাইড করতে পারিনি, বা কিছু সেইভাবে তোমাদের সামনে উপস্থাপনা করতে পারিনি। কিন্তু তোমাদের এর পরে যে সেমিস্টার আসছে, 4th সেমিস্টার, তার শুরু থেকেই আমি তোমাদের সাজেশন দিয়ে প্রত্যেকটা পেপারের আগে সিলেবাস ডিসকাস করব, তারপরে তার একটা সাজেশন দেবো, এবং সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তার উত্তরের ব্যাখ্যা এবং তার উত্তরপত্র আমি আমার চ্যানেলে আপলোড করব। আমার এই চ্যানেলটার নাম হচ্ছে অচিন্ত্যদার ফ্রি কোচিং। আমার চ্যানেলের মূল উদ্দেশ্য ফ্রিতে টিউশন পড়ানো।
আমি প্রায় 15 বছর ধরে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টিউশন পড়িয়েছি এবং এখন সম্প্রতি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অনলাইন টিউশন পড়াবো, আর সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে। আমার এই চ্যানেলে কোনো অফলাইন বা কোনো রকম পেইড ক্লাস কিছুই করানো হয় না, ফ্রিতে টিউশন পড়ানো মানে নিয়মিতভাবে ভিডিও এই লেকচার ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তার ব্যাখ্যা দেবো, তার উত্তরপত্র তোমাদের সামনে আমি হাজির করবো। তাই তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, তোমরা যদি আমার এই চ্যানেলকে ফলো করো তাহলে কিন্তু তোমরা বিশেষভাবে উপকৃত হবে। তোমরা যে যেখানে পড়ছো পড়তেই পারো, পাশাপাশি আমার চ্যানেলকে ফলো করলে তোমরা বিশেষভাবে উপকৃত হবে। আর যারা একদমই পড়তে পারো না টাকার অভাবে, তারা আমার এই চ্যানেলে থেকে সব কিছু কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে টিউশনের মতো। আমার এবং যে বিষয় আমি পড়াবো, যে কোশ্চেন ধরে পড়াবো, যে নোটসপত্র আমি তোমাদেরকে দেবো, সেগুলো তোমরা কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখবে এবং নিজেরাও পড়লে কিন্তু তার গুণমান সম্পর্কে তোমরা অবহিত হবে। এবং একটা সেমিস্টারে সেই প্রশ্নপত্র বা উত্তরপত্র পড়ে তোমরা যখন পরীক্ষা দেবে, তার নাম্বার যখন তোমরা পাবে, প্রায় 80%-এর উপরে তোমরা নাম্বার পাবে। আমি বিগত বছরগুলোতে তাই হয়ে এসছে, আমার যারা ছাত্রছাত্রী রয়েছে তারা জানে। তাই তোমরাও একবার দেখতে পারো একটা সেমিস্টার আমার এই চ্যানেলকে ফলো করে বিশেষভাবে উপকৃত হবে। তাই তোমরা এই চ্যানেলটাকে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে যতটা পারো শেয়ার করবে।